ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি রেলওয়ের, থাকছে 16টি বিশেষ ট্রেন। ঈদের সময় নির্ধারিত গাড়ি ছাড়া অতিরিক্ত ঈদ স্পেশাল গাড়ি সাপ্লাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। যাত্রী নিরাপত্তার কোনো ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রীর। ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যস্থলে যাইতে পারে, আবার কর্মস্থলে ফিরে আসতে পারে, আমাদের বাহিনী বিআরপি এবং আরএমবি সবসময় প্রস্তুত এবারও থাকবে। ভোগান্তি এড়াতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ। মাঠ পর্যায়ে যারা কাজ করেন এবং উপরে বসে যারা সিদ্ধান্ত নেন, তাদের মধ্যে একটা বিশাল সমন্বয়ের অভাব রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙামাটির লংগদুর আদিবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি এখনো। বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার 7। আজও রাজধানীতে পাহাড়িদের বিক্ষোভ। নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে, অভিযোগ সংস্কৃতি কর্মীদের। রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি। 15% ভ্যাট বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি বাড়বে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে মরে যাচ্ছে তুরাগের মাছ। এলাকার জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা, যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে শেখ হাসিনাকে হিলারি ক্লিন্টন চাপ দিয়েছিলেন কিনা তদন্তে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি। রাঙামাটির লংগদুতে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এখনো আতঙ্ক কাটেনি আদিবাসীদের। গতকাল বাড়ি ছেড়ে চলে গেলেও পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার পর এলাকায় ফিরতে শুরু করেছেন তারা। এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রাঙামাটির প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরো লংগদু উপজেলা যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আগুন নিভে গেলেও এখনো কিছু বাড়িঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পুড়িয়ে দেয়া হয়েছে যানবাহনও। এ ঘটনার পর শুক্রবার বাড়ি ছেড়ে গেলেও শনিবার অনেকে এলাকায় ফিরে আসেন, কিন্তু আতঙ্ক কাটেনি তাদের। তবে পরিস্থিতি এখন অনেকটা শান্ত বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। বাড়ি হুড়ে হুড়ে এরকম তোর মাঝে ঘর সব ফেলে গেছে, জিনিসপত্র যা বাইর করতে করছে, বাইর করার পরে তারপরে ওই যে আগুন ধরাই দিছে। এখনো পাহাড়িদের মানবদের এই আশঙ্কা আছে। অসহায় অবস্থায় কেউ থানায় আশ্রয় নিছে, এখন প্রশাসনের লোকজন খুঁজে খুঁজে কিনা বের করছে। কেউ এই তিনটিলা বনবিহার মন্দিরে আছে। এই ক্ষতি কিভাবে পূরণ হবে এটা তো আমরা নিজে ভাষায় প্রকাশ করার মতো আমাদের কোনো। কিছু লোক ফিরতেছে, আমরা কিছু এখানে মন্দিরের মধ্যে অবস্থান করতেছি। এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে। বর্তমান পরিস্থিতি অন্তত শান্ত আছে, শান্ত পরিস্থিতি, সবাই সবার বাড়িতে ফিরে আসতেছে। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত অনেকে কান্নায় ভেঙে পড়েন। আমার পরিচিত লোক সকাল থেকে আমার বাসায় যায়, ওই ছেলেটা যদি আমার বাসায় আগুন দেয় তখন আমি কিভাবে এটা মেনে নেব? প্রয়োজনে প্রত্যেক এলাকায় কমিটি করে, পাহাড়ি বাঙালি সকল মানুষকে কমিটি করে আমাদের যে কনফিডেন্সটা লস হয়েছে সেটিকে ফিরে আনতে হবে। আপনার দল করেছে গণতন্ত্র ইচ্ছা করলে করে দিতে পারবে, কিন্তু আস্থার জায়গাটা কিন্তু নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে। আগুন দেওয়ার ঘটনায় লংগদু থানার এসআই দুলাল বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 300 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে পুলিশ। লংগদু ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধারের পর তাকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও এলাকাবাসী। মিছিল চলাকালে উপজেলা জনসংহতি সমিতির কার্যালয় সহ আশপাশে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সময় সংবাদ, রাঙামাটি।
এদিকে রাঙামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় আজও বিক্ষোভ করেছেন পাহাড়িরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে তারা। ঢাকাস্থ পার্বত্য আদিবাসীবৃন্দ সংগঠনের ব্যানারে বিক্ষোভের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়। আদিবাসীরা অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত না করে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বসতি স্থাপনকারীরা। পাহাড়িদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান তারা। এ সময় বিভিন্ন সময়ে আদিবাসীদের উপর নির্যাতনের বিচার দাবি করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বাঙালি সংস্কৃতি ও সাম্প্রদায়িকতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের প্রসার ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের সংস্কৃতি কর্মীরা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করতে দেশের ভাস্কর্য অপসারণ কিংবা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির সপক্ষে এবং সাম্প্রদায়িকতার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা এই কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের বিরুদ্ধে আগামী 22শে জুলাই ঢাকায় সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় কনভেনশনের ডাক দেওয়া হয়। জঙ্গি তৎপরতার কারণে এবছর পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পুলিশের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়। বছরের শুরুতে পাঠ্য বইয়ে বিভিন্ন বিষয় বাদ দিয়ে যুক্ত করা হয় নানা অসামঞ্জস্যপূর্ণ বিষয়। এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর, আদিবাসীদের বাড়িঘরে হামলা ও সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের মতো ঘটনা ঘটে। এসবের প্রতিবাদে শনিবার দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত 2 ঘণ্টার এই কর্মসূচিতে আবৃত্তি ও গণসঙ্গীতের পাশাপাশি ছিল প্রতিবাদী চিত্রাঙ্কন। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী ও মৌলবাদী চেতনার সঙ্গে আপোষের ষড়যন্ত্র চলছে। হেফাজতকে তারা বাংলাদেশে একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে চলেছেন। মুক্তিযুদ্ধের যে চেতনা, তার সঙ্গে আমাদের কোন রকম আপোষ চলবে না। তেঁতুল হুজুরকে পুষতে গিয়ে একটি জাতির মুক্তিযুদ্ধের মূল্যবোধ, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, এটাকেও ধ্বংস করে দিতে হবে। সাম্প্রদায়িক যে কোনো হামলার কঠোর শাস্তির দাবি জানান তারা। এই মৌলবাদ দ্বারা পুষ্ট হয়ে একদল বাঙালির, যারা আমাদের আদিবাসীদের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, যশোরে মন্দিরে হামলা হয়েছে, এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ব্যবস্থা করবার জন্য সরকারের নিকট দাবি জানাই। আগামী 22 জুলাই সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় কনভেনশনের ঘোষণা দেন জোটের সভাপতি। দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার কথা বহুদিন ধরে বলে এসছে এবং সেই লক্ষ্যে আগামী 22শে জুলাই ঢাকায় সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এ সময় অভিযোগ করা হয়, সাংস্কৃতিক জাগরণের বিরুদ্ধে অবস্থানের কারণেই প্রস্তাবিত বাজেটে সংস্কৃতিতে বরাদ্দ আগের চেয়ে কমানো হয়েছে। সংস্কৃতির বাজেট 4 কোটি টাকা কমেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভিন্ন রুটে ঈদের আগেও পরে থাকছে 16টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। রেলমন্ত্রী জানিয়েছেন, এবার যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। যাত্রী ভোগান্তি এড়াতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদুলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন রাশেদ লিমন। তুলনামূলক আরামদায়ক আর সাশ্রয়ী হয় রেলের প্রতি যাত্রীদের ঝোঁক বরাবরই একটু বেশি। দেশের মোট 1808 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রডগেজ লাইনে স্বাভাবিক অবস্থায় মোট 340টি রেল চলাচল করে। গড়ে প্রতিদিন 1.5 লক্ষ যাত্রী চলাচল করে রেলপথে। আর ঈদ মৌসুম এলে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 2.5 লাখে। আর শেষ 3 দিনের সংখ্যাত্মক হিসাব দেওয়া তো একেবারে অসম্ভব। নানা সীমাবদ্ধতার কারণে এই বাড়তি চাপ সামাল দিতে কাঙ্ক্ষিত যাত্রী সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না রেলওয়ের। তবুও ওয়ার্কশপগুলোতে চলছে ঈদের প্রস্তুতি। এমনিতেই গত বছর বেশ কয়েকটি নতুন বগি যুক্ত হয়, এবারের ঈদে যুক্ত হচ্ছে 20,000-এরও বেশি নতুন সিট। পাশাপাশি এই ঈদে যুক্ত হবে আরও 86টি অতিরিক্ত বগি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা খুলনা, ঢাকা সিলেট, ঢাকা পার্বতীপুর ও চট্টগ্রাম খুলনা রুটে ঈদের আগে পরে 3 দিন দেয়া হবে বিশেষ ট্রেন। পাশাপাশি ঈদের দিন শোলাকিয়ায় দেয়া হবে আলাদা সার্ভিস। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সৈয়দপুরের রেল প্রশাসন 86টা বিজি এবং এমজি যাত্রীবাহী গাড়ি যাত্রী পরিবহনের জন্য আউটন দেওয়ার ক্ষেত্রে টার্গেট নিয়েছেন। আমরা প্রায় 40টা গাড়ি আমরা কমপ্লিট করে দিয়েছি, আরো 45টা গাড়ি যাওয়ার অপেক্ষায়।
এছাড়া যাত্রী নিরাপত্তায় থাকবে বিশেষ নজরদারি। রেলমন্ত্রী বলছেন, টিকিট কালোবাজারি রোধেও সতর্ক থাকবে রেলওয়ে। এই কোচগুলি আমাদের এখন বহরে যোগ হয়েছে, আরো কিছু কোচ আমরা মেরামত করব ঈদ উপলক্ষে, যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যস্থলে যাইতে পারে, আবার কর্মস্থলে ফিরে আসতে পারে। আমাদের বাহিনী জিআরপি এবং আরএমবি সবসময় প্রস্তুত। যদিও এত কিছুর পরেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। এক্ষেত্রে রেলওয়ের নিজেদের পারস্পরিক বোঝাপড়া আর দক্ষতা বৃদ্ধির তাগিদ দিচ্ছে সংগঠনটি। যে পরিমাণ ট্রেন দেওয়া হয় সেটি যথাযথভাবে ব্যবহৃত হয় না, যে কারণে কোনো ট্রেনে উপচে পড়া যাত্রী, আবার কোনো ট্রেন খালি যাচ্ছে, তাদের মধ্যে একটা বিশাল সমন্বয়ের অভাব রয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে 14 জুন থেকে রেলের আগাম টিকিট দেওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদী থেকে আরো 5টি অস্ত্র উদ্ধার। সন্দেহজনক একটি বাড়িতে অভিযান, পূর্বাচলে বোমা নিষ্ক্রিয়করণ শেষ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় তিনি অনুষ্ঠানে আগত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার খোঁজ খবর নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি সরকারের লুটপাটের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর একটি কনভেনশন হলে দলের নেতাকর্মীদের সম্মানে দেয়া ইফতারে তিনি এ মন্তব্য করেন। এ সময় আসছে নির্বাচন প্রভাবিত করে সরকারের এমন অনৈতিক আবদার না শুনতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। যেভাবে কর বসানো হয়েছে, জিনিসপত্রের দাম আরো বাড়বে এবং এখানে দুর্নীতি করার ব্যাপক সুযোগ হয়েছে। আর মানুষের ঘরের উপর বসেছে এই সরকার। নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব, এই সরকার যে আপনাদের কাছে যা কিছু আবদার করবে আপনারা সেটা বাস্তবায়ন করবেন না। কারণ যে আপনারা জনগণের মতামত নেবেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তবেই যেটা সকলের মতামত দেবে, সেটার ভিত্তিতেই আপনারা নির্বাচন কমিশন পরিচালনা করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিকেলে মতিঝিলে চেম্বার ভবনে প্রস্তাবিত বাজেটের উপর সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম। এ সময় তিনি বলেন, 15% হারে ভ্যাট বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি বাড়বে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকির মান নিশ্চিত করতে হবে। অন্যথায় এই বিশাল বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। বাজেটে ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে 1 লক্ষ টাকায় 500 টাকা, যেটি 800 টাকা করা হয়েছে, এতে আমানতকারীরা আমানত রাখতে নিরুৎসাহিত হবেন। এছাড়া অর্থ ব্যাংক চ্যানেলে না যেয়ে ইনফর্মাল চ্যানেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা অর্থনীতির জন্য শুভ নয়। তাছাড়া স্বাস্থ্যহানি করে এমন পণ্য ছাড়া অন্য কোনো খাতে আবকারী শুল্ক আরোপ করা সমীচীন নয়। ব্যাংক হিসাবে প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সরকার। বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বাজেটের ওপর আলোচনায় একথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। একই অনুষ্ঠানে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ ও বেসরকারি গবেষণা সংস্থা PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আমি জানি না এটা কোন বিবেচনায়, রাজস্ব আদায় তো তেমন এটার মধ্যে নাই, কেন এই লুপ্ত সুপ্ত জিনিসটাকে অগ্নিগর্ভ করে ফেলা হলো, আমি এটা বুঝতে পারছি না। এবং আমি বিভিন্নভাবে সদাশয় সরকারের কাছে অনুরোধ করেছি। আজকে সরকারের একজন উচ্চপদস্থ নীতি নির্ধারক উপস্থিত আছেন। আমি মনে করি এই জিনিসটি আর বেশি আলোচিত হওয়ার আগে
সদস্য সরকার যদি এটা প্রত্যাহার করে নেন তাহলে বোধহয় সবচেয়ে মঙ্গল হবে। আমরা আশা করব আমাদের সংসদে এটা নিয়ে আলোচনা হবে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি হোয়াট এভার মাই ফিলিং যাই হোক না কেন, আমি বাজারের বা হাওয়াটা বুঝতে পারছি, আই উইল ক্যারি দ্য মেসেজ ব্যাক অ্যান্ড আমাদের যেসব জায়গায় আমার বলার আমি এটা দিব। তবে আপনাদের প্রেস মিডিয়া সবাই এটা নিয়ে বেশ আলোচনা করছেন, আমার বিশ্বাস যে এটা সরকার নিশ্চয়ই যথাযথভাবে অ্যাড্রেস করবেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির কোনো অযৌক্তিক আবদার মেনে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানী কামরাঙ্গীর চরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি বাজেট নিয়ে অহেতুক সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড মানে অপরাধীদের ছেড়ে দেওয়া, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। রাজনৈতিক অবস্থান তাদের যত উঁচুতেই থাকুক না কেন, অপরাধীর বিচার আমরা করবই। তাদেরকে ছেড়ে দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করার কোনো প্রশ্নই ওঠে না। এই সমস্ত দাবি আবদার, অনেক আবদার আছে তাদের, এই সমস্ত তাদের আবদার মানার কোনো সুযোগ নাই। বাজেটকে নিয়ে দেখবেন বিএনপি অহেতুক সমালোচনা করছে। তারা তাদের দেশের উন্নয়ন করার ক্ষমতা তাদের নাই এবং আমরা বিশ্বাস করি এই বাজেট আমাদের আগামী দিনে আমাদের উন্নয়নকে আরো সহায়ক হবে উন্নয়নের, এবং আমাদেরকে উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হব এই বাজেটের মধ্য দিয়ে। রাঙামাটিতে যুবলীগ নেতা খুন এবং পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাঙামাটিতেও আপনার যুবলীগ একজন নেতার মৃতদেহকে পাওয়ার ব্যাপারে সেখানে যে ঘটনাটি ঘটেছে, প্রায় 200-এর উপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলি তারা করছে। এখন আমরা যুবলীগ নেতা কিভাবে নিহত হলেন সেটা তদন্ত করে বের করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই সঙ্গে যারা এই পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি জানাচ্ছি। নারায়ণগঞ্জের ভোলাবো এলাকার শীতলক্ষা নদী থেকে 5টি এসএমজি উদ্ধার করেছে পুলিশ। এর আগে রূপগঞ্জের পূর্বাচলে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। তবে আরো অস্ত্রের সন্ধান পেতে পুকুরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেল 5:30টার দিকে শীতলক্ষা নদীতে অভিযান চালিয়ে 5টি এসএমজি উদ্ধার করা হয়। এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে উদ্ধারকৃত গোলা বারুদ শুক্রবার ও শনিবারে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল ইউনিট। এ অভিযানে সিআইডি ক্রাইম সিন ইউনিট, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অংশ নেয়। পুলিশ সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি উদ্ধারকৃত অস্ত্রের উৎস বের করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পূর্বাচলে সেখানে অভিযান চালিয়েছি। সেখানে আমাদের অন্য কোনো উদ্ধার হয় নাই, বাট আমরা আগামীকালকে থেকে সেখানে পুরো পানিটা সেচ প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে সেখানে আরও অস্ত্রগুলো আপাতত ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আমরা 5টি এসএমজি, যে 62টি অস্ত্র আগে পাওয়া গেছিল তাদেরই একই উপরে আরও 5টি অস্ত্র আমরা উদ্ধার করেছি। তো আজকের মধ্যে আমাদের অভিযান এখানে সমাপ্তি। এই অস্ত্রগুলি কোথায় তৈরি হয়েছে সেটি জানার জন্য আমরা চেষ্টা করেছি। উৎসের দেশটা যদি জানতে পারি, এরপরে হয়তো এটা কিভাবে আমাদের দেশে আসলো, কারা কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, এই বিষয়গুলো হয়তো আস্তে আস্তে সেভাবে এগোনো যাবে। আপাতত আমরা এই পর্যন্ত এগোতে পেরেছি। যে আটক আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সন্ধ্যার সময় আরো থাকছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ইভেন্টাস। ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা। আগামী 8 জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে এবং 7 জুলাই থেকে নিয়মিত সব পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ডক্টর নাসিম আক্তার হোসাইন। গত 25 মে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে 26 ও 27 মে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে 28 মে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সিন্ডিকেটের জরুরি সভা ছিল, সেই সভায় সিদ্ধান্ত হল যে বিশ্ববিদ্যালয়ের সকল হল
8 তারিখ বৃহস্পতিবার খুলে দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষা এটা আমাদের যে গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদের ছুটির পর অর্থাৎ জুলাই মাসের 7 তারিখে বিশ্ববিদ্যালয় খুলবে। তারপর থেকে পরীক্ষার সমস্ত তারিখ পুনর্নির্ধারণ পূর্বক সব পরীক্ষা গ্রহণ করা হবে। ভোলায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ সময় আগুনে পুড়ে তার 9 মাসের শিশুকন্যারও মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। গতরাতে দৌলতখান উপজেলায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শাহনাজ ও তার সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের অভিযোগ, শুক্রবার রাতে পশ্চিম জয়নগর গ্রামে স্ত্রী শাহনাজ ও 2 সন্তান নিয়ে ঘরে ঘুমিয়েছিল ট্রাক চালক বেলাল। গভীর রাতে তার 6 বছর বয়সী ছেলে মেহেদীকে ঘর থেকে বের করে দাদির ঘরে দিয়ে আসে সে। পরে স্ত্রী শাহনাজকে গলা কেটে হত্যা করে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুড়ে মারা যায় তাদের 9 মাস বয়সী শিশুকন্যা মোহনা। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। কাপড় গালে ভিতরে বইরা দিয়া আতো বানছে, পাও বানছে, বাইন্দা গলা কাটছে। গলা কাটটা উপরে লেপ দিছে, এই কম্বল দিছে 4টা কম্বল দিয়া কেরাসিন ডাইরা দিছে, ডাইরা দিয়া আগুন লাগাইয়া দিছে। কোন স্বামী যেন তার স্ত্রীর সাথে এরকম আচরণ না করে, আর একটা শিশুর সাথে যেন এমন আচরণ না করে, আমরা তার বিচার চাই। ঘটনার পর অসুস্থতার অজুহাতে বেলাল ভোলা সরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে বেলালকে আটক করে পুলিশ। সে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। এখানে ওই যে আপনার বিছানার উপরে সে আগুন দেয়। এই মৃত্যুর ঘটনাকে আড়াল করার জন্য মানে সে ঘরে আগুন দিয়ে সে তাকে হত্যা করে। ঘটনার পর থেকেই মেহেদী ও তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় সংবাদ, ভোলা। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে পড়ায় তুরাগের বিস্তীর্ণ এলাকায় মরে যাচ্ছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। গত 2 দিন ধরে মরা ও নিস্তেজ মাছ সংগ্রহ করছেন তুরাগ তীরের মানুষ। এভাবে মাছ মরে যাওয়ায় জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ওই এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষ। এ অবস্থায় শিগগিরই তুরাগের পানি ও মরা মাছের নমুনা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। তুরাগের বিভিন্ন এলাকা ঘুরে এসে জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। মড়ক লেগেছে তুরাগের মাছে। মরা ও আধামরা মাছ সংগ্রহে 2 দিন ধরে ব্যস্ত তুরাগ তীরের মানুষেরা। স্থানীয়রা জানিয়েছেন, জোয়ারে বুধবার রাতে বসিলা ও গাবতলী এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে বুড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি তুরাগে প্রবেশ করে। এরপর থেকে মাছ মরতে শুরু করে। মলা ঢেলা, ট্যাংরাপুটি থেকে শুরু করে শোল, বোয়াল সব প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। আর যে মাছগুলো এখনো বেঁচে আছে সেগুলো নিস্তেজ হয়ে ভাসছে নদীতে। বুড়িগঙ্গার যে পচা পানি ছিল না, পচা পানি আসিয়া আগের যে ভালো পানি ছিল ওই পানিটা নষ্ট করে পালাইছে। এই কারণে বহু মাছ মরছে। সাভার, মিরপুর ও আশুলিয়া এলাকায় তুরাগের বিভিন্ন পয়েন্টে মিলছে ছোট বড় মাছ। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার রাতে শুধুমাত্র সাভারের মোগরাকান্দা গ্রামেই বিক্রি হয়েছে 2.5 লাখ টাকার মরা মাছ। এর চেয়ে বড় বড় মাছ বাইং, বোয়াল, শোল, গজার, রুই, কাতল, অনেক মাছ, ফলি, এরকম অনেক মাছ মরে এই কস্তুরীতে ভাইসা ভাইসা রয়েছে। এখনো মরতে আছে, পাবলিকে ধরতে আছে। লক্ষ লক্ষ টের মাছ মারা গেছে। ফলাবানে বড় মানুষ তো মরা মাছ লয়ে গেছে হাজার হাজার টের। নদীকে ঘিরে যাদের জীবন আবর্তিত হয়, মাছ এভাবে মরে যাওয়ায় চিন্তিত তারা। সারা গ্রামের মানুষ মনে মাছ ধরতো, খাইতো, বাজারে বিক্রি করতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এই পানিটা আইলে মাছ মারা যায়, মারা গেলে আমাকে তো আর খাওয়ার মাছ থাকে না। আপনারা যে খাইবেন বা বিক্রি করুন হেওয়াটা পারি না। তুরাগে মাছের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আমরা বুড়িগঙ্গার ওই যে পানির কারণে এখানকার মাছ মারা গিয়েছে কিনা দেখার জন্য মাছের স্যাম্পল কালেক্ট করব। মাছটা দেখবো আমরা কি কারণে মারা গেছে, কারণ এটা ঝিল্লিতে আমরা টেস্ট করলে বুঝতে পারবো। আর যদি এটা হয়ে থাকে আমরা অতি সত্বর ব্যবস্থা নেব। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে মাছের মড়ক তুরাগ তীরের মানুষের কাছে এই প্রথম নয়। এলাকাবাসী বলছেন, প্রতি বছর এই সময়ে বুড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি ঢুকে তুরাগের বিস্তীর্ণ এলাকায় মাছের মৃত্যু ঘটাচ্ছে। এটি রোধ করা না গেলে একসময় বুড়িগঙ্গার মতো তুরাগেও কোনো মাছের অস্তিত্ব থাকবে না বলে মনে করছেন অনেকেই।
সাভারের তুরাগ নদীর মোগরাকান্দা এলাকা থেকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলো। দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকের দিকে বেশি ঝুঁকছেন নারীরা। গরম আর বর্ষাকালকে মাথায় রেখে মূলত উজ্জ্বল রঙের পোশাক প্রাধান্য পাচ্ছে পছন্দের তালিকায়। বেশি ভিড় রয়েছে শিশুদের দোকানগুলোতে। তাহিয়া রুবাইয়া তপলার রিপোর্ট। বিদেশি পোশাকের মধ্যে ভারতীয় পোশাকের আধিক্য থাকে বছর জুড়েই। এবারের ঈদের কেনাকাটাতেও দেখা যাচ্ছে সেই ঝোঁক। উৎসবকে সামনে রেখে রোজা শুরুর পর প্রথম ছুটির দিনটিতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড়টা একটু বেশি লক্ষ্য করা গেছে। জমে উঠেছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। বাচ্চাদের দোকানগুলোতেও ভিড়টা লক্ষণীয়। বড়রা মূলত গরমের কথা মাথায় রেখে সুতি আর উজ্জ্বল রঙের পোশাক বেছে নিচ্ছেন, আর শিশুদের পছন্দ একটু জমকালো পোশাক। আসার সময় বাচ্চা বলতেছে সাদা জামা নেবে, বাপি আমি একটা সাদা জামা কিনবো। আমি তো পাঞ্জাবি কিনবো, সাদাই হয়। সবার আগে বাবা মাকে দিব, এটাই আমার সাথে আর কি লিস্টে যেটা থাকে বাজেটে, বাবা মাকে দিব আগে, তারপর আমি করবো। আরে আসছি, দেখবো, দেখে যেটা ভালো লাগে ওটা নেবো আর কি। ইন্ডিয়ান ক্যাটালগের যেগুলো আপনার গঙ্গা, তারপরে আপনার রাখি, অনেক আইটেম আসছে। পিঙ্ক কালার, তারপরে লেমন কালার, এগুলো মানে বেশি চলতেছে। ইয়েলো, এই টাইপের কালারগুলো চলতেছে। আমাদের স্পেশালি আপনার কটনগুলোই বেশি চলতেছে এখন। মানে বর্ষাকালের জন্য ম্যাক্সিমাম কটন ড্রেস নিচ্ছে, আর পার্টি ওয়্যার ড্রেসগুলো ঈদের জন্য, অকেশনের জন্য মানুষ নিচ্ছে। তবে পোশাক ছাড়া অন্যান্য দোকানে ভিড় এখনো কম। অন্য বছরের মতো এবারও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শপিং আপাতত জুতা কিনেছি নিজের মেয়ের আর ছেলের জন্য। দামটা হাতের নাগালেই আছে। আমাদের তো কোয়ালিটি ফুল মাল, এখন দাম একটু বেশি হবে। নিজের বাজার তো আমাদের তো সারা মাসই লস। ইনশাআল্লাহ আশা করি ভালোই হবে। ঈদের আগের দিনগুলোতে ব্যবসা আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে শেখ হাসিনাকে চাপ দিতে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রীর পদের প্রভাব খাটিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি দিয়েছেন সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। ঢাকার মার্কিন দূতাবাসের সাবেক উপপ্রধান জন ডানিলোভিচকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে সিনেট কমিটি। গত বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বাইরে গিয়ে শুধু ব্যক্তিগত সম্পর্ক ও ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে আর্থিক সম্পর্কের কারণে একটি সার্বভৌম সরকারের স্বাধীন তদন্তে হিলারি ক্লিন্টন যদি তার ক্ষমতা ব্যবহার করে হস্তক্ষেপ করেন তাহলে সেটা অগ্রহণযোগ্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউরোপীয় ফুটবলের মহা ম্যাচ এটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বলে কথা। গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে আছে কার্ডিফের দিকে, যেখানে লড়বে স্পেন ও ইতালির দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাস। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:45টায়। এই মৌসুমে লা লিগা ট্রফি রিয়াল মাদ্রিদের শোকেসে, সিরিয়ার মুকুট ইউভেন্টাসের। স্পেন আর ইতালির দুই ক্লাবের দৃষ্টি এখন ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় সিংহাসনের দিকে। ইউরোপিয়ান কাপের নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হবার পর প্রথম দল হিসেবে টানা 2 বার এই শিরোপা জয়ের খাতায় নাম লেখাবে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে ইউভেন্টাসের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি দীর্ঘ এক অপেক্ষার নাম। সেই 1995-96, এরপর কেটে গেছে 2 দশক। আরো 4 বার ফাইনালে উঠেও শূন্য হাতে ফিরেছে তুরিনের ওল্ড লেডিরা। আর এক ম্যাচ রিয়াল মাদ্রিদ নামক মহাশক্তিধর দলটির বিপক্ষে জিতলেই মিলবে শিরোপা। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙ্গামাটির লংগদুর আদিবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি এখনো। বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার 7। আজও রাজধানীতে পাহাড়িদের বিক্ষোভ। নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে, অভিযোগ সংস্কৃতি কর্মীদের। রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি। ব্যাংক হিসাবের ওপর থেকে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের পরামর্শ সাবেক গভর্নরের। পুনর্বিবেচনার কথা জানালেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি রেলওয়ের। যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রীর। ভোগান্তি এড়াতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে শেখ হাসিনাকে হিলারি ক্লিন্টন চাপ দিয়েছিলেন কিনা, তদন্তে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।